জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন জাকসু 2025-এর যে ফলাফল সেই ফলাফল ইতিমধ্যে প্রকাশ হয়েছে। নির্বাচনী সেই অভিজ্ঞতা এবং জাকসু পরিকল্পনা নিয়ে আমাদের সাথে এখন কথা বলবেন। আমাদের সাথে আছেন হোসনি মোবারক, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক। হোসনি মোবারক, আপনাকে মিরর নিউজের পক্ষ থেকে অভিনন্দন। প্রথমে আপনার কাছে জানতে চাইবো, আমরা তো দেখেছি যে আপনাদের যে বিশ্ববিদ্যালয় নির্বাচন এটি আসলে একটা দীর্ঘ প্রক্রিয়ার পরেই অনুষ্ঠিত হয়েছে এবং সেই প্রক্রিয়া যদি বলি তাহলে আমরা দেখতে পেয়েছি যে আপনাদের নির্বাচনের দিনও ভোট বর্জনের মতো ঘটনা ঘটেছে এবং নির্বাচন কমিশনার যদি বলি সেখানে 2 জন পদত্যাগ করেছেন। সব কিছু মিলে আপনার নির্বাচনী অভিজ্ঞতা যদি বলি কেমন ছিল? জি, ধন্যবাদ। সর্বপ্রথম আমি মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিচ্ছি, যিনি তার এই তামাম দুনিয়া থেকে সামান্য একটু অংশে আমাকে দায়িত্ব দিয়েছেন আমার দায়িত্ব পালন করার জন্য। এই জন্য কোটি কোটি শুকরিয়া তার দরবারে, আলহামদুলিল্লাহ। দেখেন, নির্বাচনী প্রক্রিয়াটা আমাদের একটা দীর্ঘ প্রক্রিয়া ছিল। বিশেষ করে আমাদের নির্বাচনী প্রচারণা শেষ হয়ে যাওয়ার পর ভোট গ্রহণের দিন থেকে শুরু করে নির্বাচন ফলাফল পর্যন্ত একটা দীর্ঘ সময় লেগেছে আমাদের ফলাফল আসতে। বিশেষ করে আমরা দেখতে পেয়েছি যে আপনারা দেখেছেন যে নির্বাচনের দিন বেশ কয়েকটি প্যানেল তাদের ভোট বর্জন করেছে। এটি আসলে আমি মনে করব যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, বা আমাদের কাছে মনে হয়েছে যে এটা একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি। কারণ সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ হয়েছে। প্রার্থীরা এবং যারা নির্বাচন বর্জন করেছে তাদেরও যারা এজেন্ট ছিল তারাও বলেছে নির্বাচন সুষ্ঠু হচ্ছে, তবুও তারা এই ধরনের একটি কাজ করেছে। এটি অবশ্যই আমাদের জন্য দুঃখজনক একটি ঘটনা। আর পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে তারা নির্বাচন বর্জন করার পরেও ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ পর্যন্ত তাদের এজেন্ট কেন্দ্রে অবস্থান করেছে। অর্থাৎ তারা দেখতে চেয়েছে যে আসলে শেষ পর্যন্ত কি হয়। আমার মনে হয়েছে যে তারা শেষ পর্যন্ত বুঝতে পেরেছিল যে তাদের একটা ভরাডুবির আশঙ্কা রয়েছে। সেই আশঙ্কা থেকে তারা এইভাবে ভোটের মাঠ থেকে পলায়ন করেছে বলে আমাদের কাছে মনে হয়েছে। আপনি তো সমন্বিত শিক্ষার্থী জোট থেকে নির্বাচন করেছেন, তো আমরা জানি যে এটি শিবির সমর্থিত একটি প্যানেল। তো আপনি ছাত্র শিবিরের সাথে যুক্ত আছেন কিনা কি জানতে চাই? না, আমি সরাসরি ছাত্র শিবিরের সাথে যুক্ত নেই। আমি শিবির, আমার কাছে ভালো লেগেছে, তাদের এজেন্ডাগুলো আমার এজেন্ডার সাথে মিলে গিয়েছে। নির্বাচনের আগে তারা এই পদের জন্য একাধিক প্রার্থীর সাথে তারা কথা বলেছে, আমার সাথেও কথা বলেছে। যেহেতু আমার এই গ্রাউন্ডে একটা পূর্ব অভিজ্ঞতা রয়েছে ক্যাম্পাসে কাজ করার, আমি জাহাঙ্গীরনগর শাখা সিওআইবির সেক্রেটারি, কনজিউমার ইউথ বাংলাদেশ। আপনারা জানেন যে সিওআইবির স্বেচ্ছাসেবকরা সারা বাংলাদেশে বিভিন্ন ভোগ্যপণ্যের দাম এবং মান নিয়ে কাজ করে থাকে। সেই হিসেবে আমি ক্যাম্পাসে দীর্ঘদিন যাবৎ খাবারের মান এবং দাম নিয়ে কাজ করে এসেছি। তারপর আমি বর্তমান জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলনের মুখপাত্র হিসেবে একাধিকবার প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয় হসপিটালের মান উন্নয়নের জন্য দাবি জানিয়েছি, 7 দফা দাবি দিয়েছিলাম। তো আমার এই ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের কাজের অভিজ্ঞতা থাকায় এবং আমার ভবিষ্যৎ যে পরিকল্পনা এই সেক্টর নিয়ে ক্যাম্পাসে, সেগুলোর সাথে ছাত্র শিবিরের পরিকল্পনা মিলে যায় এবং আমার কিছুটা মতাদর্শের পার্থক্য থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই তাদের সাথে আমার মতের মিল হয়ে যায়। এই পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিই যে তাদের সাথে নির্বাচন করাটাই আমার জন্য ভালো হবে। এই হিসেবে আমি তাদের সাথে প্যানেলে গিয়েছি। সেই সময় শিবির ট্যাগ খেয়েছিলেন কিনা, যে ছাত্র শিবিরের প্যানেলে? আমি শিবির ট্যাগ ক্যাম্পাসে যেদিন থেকে ভর্তি হয়েছি তার অনেক কিছুদিন পর থেকে শিবির ট্যাগ খাওয়া শুরু করেছি। বিশেষ করে আমি প্রথম বর্ষে কিছুদিন ক্যাম্পাসে থাকিনি, ঢাকা থেকে এসে ক্লাস করেছি। তো আমাদের ক্যাম্পাসে একটা ধারণা ছিল ওই সময় ছাত্রলীগের, যারা ক্যাম্পাসের বাইরে থাকে তারা হয়তো বা শিবির করে। তারপর আমি গণরুমে থেকেছি দীর্ঘ সময়, প্রায় 6 মাসের মতো গণরুম করেছি। সেখানে আমার বন্ধুবান্ধবরা আমাকে ভালো করে চিনত। তার পরবর্তীতে ক্যাম্পাসের বিভিন্ন অ্যাক্টিভিজমের সাথে যখন জড়িয়ে পড়ি, ডানপন্থী কথাবার্তা বলা শুরু করি, তখন আমাকে অনেকেই শিবির সন্দেহ করা শুরু করেছে। এবং আমার অনেক বন্ধুবান্ধব ছিল যাদেরকে আমি চিনতাম না তারা শিবির, হয়তো বা 5 আগস্ট পরবর্তী সময়ে যখন আত্মপ্রকাশ করেছে জানতে পেরেছি তারা শিবির। তো তখন যখন তাদের সাথে আমার চলাফেরা বেশি দেখেছে তখন তারা আমাকে শিবির ট্যাগ দিয়েছে। এবং নির্বাচনকালীন সময়েও যখন শিবিরের প্যানেলে গিয়েছি, যেহেতু আমার এই পদটাকে একদম যোগ্যতার ভিত্তিতে আমার এই পদ দেওয়া হয়েছে, তবু তারা মনে করেছে যে আমি হয়তো বা কট্টরপন্থী কোনো শিবির নেতা অথবা শিবির করি, এই জন্য হয়তো আমাকে পদ দিয়েছে। তো এই ধরনের ট্যাগিং ফ্রেমিং এখন পর্যন্ত চলতেছে, সামনেও হয়তো বা চলবে। তো এটা আমি আসলে তেমন কেয়ার করছি না। এটিকে আপনি কিভাবে দেখেন? আমি আমার কাজের জায়গায় সৎ থাকতে চাই। আমি আমার কাজটাকে ইবাদত মনে করি। এখন আমাকে যে যা খুশি বলুক, ট্যাগিং দিক, ফ্রেমিং করুক, আমার কাজটাকে আমি ভালোভাবে করতে চাই এবং এটাকে আমি গায়ে মাখাই না তেমন একটা। এবং আমি মনে করি এটা আমার জন্য আরও একটা পজিটিভ দিয়েছে, কারণ হচ্ছে যে এটা আমাকে আরও শিক্ষার্থী মহলে বেশি পরিচিত করে। তারা যখন আমাকে নিয়ে ট্যাগিং ফ্রেমিং করে, সেটা আমার প্রচার
প্রচারণায় উল্টো হয়ে যাচ্ছে। কিন্তু আমরা তো দেখলাম যে ছাত্র শিবিরকে ভালোবেসে অনেকে ভোটও দিচ্ছেন, সেই ক্ষেত্রে অনেকে আবার মনে করছেন যে ছাত্র শিবির ট্যাগ খেয়ে গেলে খারাপ লাগছে। একই সাথে আমরা দেখছি ছাত্র শিবিরে তারা অনেকে দাঁড়াচ্ছেন, ট্যাগ যারা খাচ্ছেন তারা ছাত্র শিবিরের ভোট ব্যাঙ্কগুলো নিচ্ছেন, আবার যখন শিবির ট্যাগ খাচ্ছেন তখন আবার নিজেকে ছোট মনে করছেন। এটি কেন? দেখেন, আমার রাজনৈতিক মতাদর্শ যদি শিবির না হয় বা আমি শিবির না করি, সেক্ষেত্রে আমাকে যখন একটা রাজনৈতিক ট্যাগিং দেওয়া হয় সেটা তো আমার জন্য একটা ভবিষ্যতের জন্য খারাপ হতে পারে, কারণ রাজনৈতিক পরিস্থিতি কখন কি হয়ে যায় বলা যায় না। তো আমি যে রাজনৈতিক মতাদর্শ ধারণ করি না, লালন করি না অথবা পালন করি না, আমাকে যদি সেই ট্যাগ দেওয়া হয় তো সেটা তো আমার জন্য একটা সার্টিফাইড হয়ে থাকার মতো একটা অবস্থা, আমি যদি এটাকে মেনে নিই। তো এই হিসেবে মেনে নিলে আমার মনে হয় যে আমার জন্য এটাকে আমি ওই দলের হয়ে গেলাম সার্টিফাইড, এইটা একটা বিষয় থেকে আমি মনে করি এটা প্রতিবাদ করা উচিত। আরেকটা বিষয় যে ওই যে বললাম, আমার সাথে যখন তাদের মনের মিল হয়ে যায়, আমি প্যানেল থেকে নির্বাচন করি, তাদের ভোট ব্যাংক পাওয়ার একটা সুযোগ থাকে, সেই সুযোগ থেকে অনেকেই ছাত্র শিবিরের প্যানেল থেকে নির্বাচন করেছে এবং করার ইচ্ছা পোষণ করেছে। তো দুই দিক থেকেই আর কি, দুইটাই আসলে গ্রহণযোগ্য আমি মনে করি। আপনি বলছিলেন যে আপনার যে মতাদর্শ, আপনি যেটা বিলং করেন তার সাথে ছাত্র শিবিরের মতাদর্শের হয়তো কিছু পার্থক্য রয়ে গেছে। আসলে জানতে চাই ছাত্র শিবিরকে যদি ক্রিটিক করতে বলা হয় তাহলে কোন কোন জায়গাগুলো ক্রিটিক করবেন? আসলে ছাত্র শিবিরের ক্রিটিক করতে গেলে আপনার প্রথমেই যেটা বলা যায় যে ছাত্র শিবির এই যে একটা সাধারণ শিক্ষার্থীদের বিশাল সমর্থন রয়েছে আমরা নির্বাচনের পর যেটি দেখতে পেলাম, তো অন্য দলের ক্ষেত্রে আমি দেখতে পেয়েছি যে তাদের মিছিলে গেলে, তাদের সাথে ঘুরলে ফিরলে, যেমন ছাত্র দলের কথাই যদি বলি, ছাত্র দলের সাথে যদি কেউ ঘোরাঘুরি করে, কেউ মিছিলে যায়, তাদের সাথে চলাফেরা করে, তাহলে সেই ছেলেটাকে ছাত্রদল অনায়াসে বলা যায়। কিন্তু এখন ছাত্র শিবিরের বিষয়টা আমি যেটা দেখতে পেলাম যে তাদের মানে ছাত্র শিবিরের কর্মী হতে গেলে একটা প্রসিডিউরের ভিতর দিয়ে যেতে হয়। তো এই যে তারা যে একটা মানে একাডেমিক একটা বিষয় রেখেছে এখানে, তো সেক্ষেত্রে দেখা যায় একটা ছাত্র শিবিরকে পছন্দ করলো, তার পক্ষ হয়ে কথা বলতেছে, ট্যাগ খাচ্ছে, কিন্তু ছাত্র শিবির তাদেরকে নিজের কর্মী বলে স্বীকার করতেছে না। এটা হয়তো বা তাদের গঠনতন্ত্রে নেই বা তাদের একটা নিজস্ব বিষয় হতে পারে, কিন্তু আমার কাছে এই বিষয়টা ভালো লাগে না যে আমার জন্য কথা বলতেছে, আমাকে গালি দিচ্ছে, ট্যাগ খাচ্ছে, তাকে আরও কীভাবে সহজভাবে একেবারে আমার দলের কর্মী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া যায়, সেই বিষয়টা আরও দেখা উচিত, মানে সহজতর করা উচিত বলে মনে করি। এটা একটা ছাত্র শিবিরের আমার কাছে মনে হয়েছে সমালোচনার জায়গা। আরেকটা বিষয় বলা যায় যে ছাত্র শিবিরের মানে নারীদের অংশগ্রহণ ছাত্র শিবিরে একটু কম, যদিও আমরা এই নির্বাচনে দেখতে পেয়েছি যে তারা প্যানেলে অবশ্যই নারীদের রেখেছে এবং একটা অভাবনীয় বিজয় তারা এনেছে। তো আমি মনে করি যে নারীদের সাথে এঙ্গেজমেন্ট আর একটু বাড়ানো উচিত, যেহেতু এখন বাংলাদেশের মানে নারী পুরুষের মানে সমান অংশগ্রহণ রয়েছে সকল কাজেই। তো সেই দিক থেকে আমি মনে করি যে ছাত্র শিবিরের নারীদের সাথে এঙ্গেজমেন্ট আরও বাড়ানো উচিত। নির্বাচনী ইশতেহার কি কি ছিল এবং আপনি কি কি কাজ করবেন? আমার প্রথম নির্বাচনী ইশতেহার ছিল প্রথমে ডাইনিং ব্যবস্থা কার্যকর করা। আপনারা জেনে থাকবেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের আবাসিক বিশ্ববিদ্যালয় শতভাগ, এখানে প্রতিটি হলে ডাইনিং ব্যবস্থা অকার্যকর হয়ে গেছে, কারণ ডাইনিংয়ে কোনো ভর্তুকির ব্যবস্থা নেই। 30 টাকায় যে কুপন পাওয়া যায় সেই কুপনে আসলে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করা যায় না। তো আমার প্রথম ইশতেহার ছিল যে আমি ডাইনিংয়ে একটি যথেষ্ট পরিমাণ ভর্তুকির ব্যবস্থা করে ডাইনিং ব্যবস্থা কার্যকর করব। তো সেই দিক থেকে আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি। আমার ডাইনিং ক্যান্টিন সেক্রেটারি রয়েছে প্রতিটি হলের, আমি তাদের সাথে কোলাবোরেশন করার চেষ্টা করতেছি। তাদের সাথে একসাথে বসে আমরা সিদ্ধান্ত নিব যে আমরা কিভাবে প্রশাসনের কাছে যাব এবং কিভাবে এই দাবিটা আদায় করে নিব। তারপরে আমার আরেকটি ইশতেহার ছিল যে হসপিটালের মান উন্নয়ন করা। আমাদের হসপিটালে পর্যাপ্ত ডাক্তার, নার্স, টেকনিশিয়ান নিয়োগের মাধ্যমে এবং আমাদের হসপিটালে মাত্র 6টি পরীক্ষা, রক্ত পরীক্ষা হয়, কোনো এক্স-রে, আলট্রাসোনোগ্রাম, ইসিজি এই ধরনের কোনো পরীক্ষা নেই। তো এই বিষয়গুলোর ক্ষেত্রে আমি শুনতে পেয়েছি যে একটা বড় ধরনের বাজেট আসার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তো আমি খুব দ্রুতই আজকে দায়িত্ব গ্রহণের পর প্রশাসনের সাথে বসার চেষ্টা করব যে এই বাজেটটা কীভাবে দ্রুত আনা যায় এবং এটিকে কীভাবে ইমপ্লিমেন্ট করা যায় দ্রুততার সাথে, এই বিষয়ে আমি কাজ করব আজকের পর থেকে ইনশাআল্লাহ। তারপর আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয় আপনি দেখে থাকবেন যে কোথাও কোনো পাবলিক টয়লেট নেই। এত বড় একটা বিশ্ববিদ্যালয়, আবাসিক বিশ্ববিদ্যালয়, বিভিন্ন স্পটে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থীর জমায়েত হয়, যেমন বটতলা ধরতে গেলে, তারপরে আমাদের পিছনে আছে মুরাদ চত্বর, টারজান পয়েন্ট, তারপর ট্রান্সপোর্ট। এই জায়গাগুলোতে আসলে শিক্ষার্থীদের যদি কখনো ওয়াশরুমের প্রয়োজন হয় তাহলে নিকটবর্তী কোনো হলের উপর নির্ভর করতে হয়, অথবা
অন্য কোনো উপায়ে তাদের করতে হয়। তো এখন আমাদের বিশ্ববিদ্যালয়ে কয়েকটি স্পটে পাবলিক টয়লেট নির্মাণ করা এটি খুবই জরুরি হয়ে পড়েছে। আরেকটা বিষয়, আপনি আমাদের ক্যাফেটেরিয়ার কথা যদি বলেন, ক্যাফেটেরিয়ার খাবারের মানের অবস্থা খুবই বাজে। শিক্ষার্থীরা সকলেই অসন্তুষ্ট এই খাবারের মানের উপরে, দামও বেশি। তো ক্যাফেটেরিয়া একটা ভর্তুকির ব্যবস্থা করা, এবং ক্যাফেটেরিয়া আমাদের মাত্র 2 বেলার খাবার পাওয়া যায়, সেই 2 বেলার জায়গায় 3 বেলার খাবারের ব্যবস্থা করা। আরেকটি বিষয় হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো ভালো মানের ফার্মেসি নেই। তো এই ভালো মানের ফার্মেসি না থাকে দেখা যায় রাত বিরাতে যদি শিক্ষার্থীদের জরুরি কোনো ওষুধের প্রয়োজন হয় তাহলে অনেক দূর দূরান্ত থেকে ওষুধের ব্যবস্থা করতে হয় অথবা করা যায় না। তো আমাদের বিশ্ববিদ্যালয়ের সেন্টার পয়েন্ট আপনার বটতলায় একটি ভালো মানের ডিসপেন্সারি যেন স্থাপন করা যায়, সেই জন্য একটা উদ্যোগ গ্রহণ করব ইনশাল্লাহ। এছাড়া আপনি দেখবেন আমাদের বিশ্ববিদ্যালয়ে হরহামেশাই আত্মহত্যার মতো ঘটনা ঘটে। শিক্ষার্থীরা ঠুনকো কারণেই হতাশা থেকে তারা আত্মহত্যার পথ বেছে নেয়। তো এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কখনোই কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। এই কিছুদিন আগেও আপনি জানেন যে মীর মোশাররফ হোসেন হলের একজন আমাদের বড় ভাই আত্মহত্যা করেছেন। তো আমার মনে হয় প্রশাসনের উচিত ছিল ওই ঘটনার পরে শিক্ষার্থীদের নিয়মিত মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সেমিনারের ব্যবস্থা করা। আমাদের 2 জন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছেন, তো তাদের দৃশ্যমান কোনো পদক্ষেপ আমার চোখে পড়ে না। তো আমি খুব দ্রুতই তাদের সাথে বসে তাদেরকে নিয়ে কিভাবে নিয়মিত শিক্ষার্থীদের এই ধরনের সেমিনারের আয়োজন করা যায় সেটার একটি ব্যবস্থা করার চেষ্টা করব। তো মোটামুটি এগুলোই ছিল আমার মানে মূল যে ইস্তেহার, এইগুলো ছিল। এগুলো নিয়ে আশা করি আমি কিছুটা পরিকল্পনা করে ফেলেছি, খুব দ্রুত এইগুলো কাজ শুরু করব ইনশাল্লাহ। আপনি কি এই আশঙ্কা করেন কিনা যে ছাত্র শিবির তাদের যে মতবাদ রয়েছে সেটি আপনাদের উপর চাপিয়ে দিবে? না, তারা যদি চাপিয়ে দিত, আমি তো বলেছি একটু আগেও যে আমি প্রথম বর্ষ থেকে যাদের সাথে মেলামেশা করি অনেক বন্ধু বান্ধবী শিবির হিসেবে পরবর্তী আত্মপ্রকাশ করেছে। যদি তাদের এই চাপিয়ে দেওয়ার মন মানসিকতা থাকতো তাহলে আমার বন্ধু বান্ধব অনেক আগেই আমাকে এই বিষয়ে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতো। যেহেতু এখন পর্যন্ত করেনি, তো আশা করি ভবিষ্যতেও ইনশাল্লাহ করবে না। আর আমার যদি কখনো ভালো লাগে, তাদের মতাদর্শের সাথে আমার মিলে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমার সেটা গ্রহণ করতে আমার নিজের ব্যক্তিগত কোনো আপত্তি নেই। ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে আপনার যদি ইনক্লুড বলি হওয়ার ইচ্ছা আছে কিনা? অবশ্যই, যেহেতু এখন একটা পর্যায়ে এসে পড়েছি, জাতীয় রাজনীতিতে যাওয়ার একটা ইচ্ছা আছে। আর জাতীয় রাজনীতিতে ভাবনা বলতে বর্তমান একটা পরিবর্তিত পরিস্থিতিতে আমি মনে করি জাতীয় রাজনীতির একটা বিশাল পরিবর্তন আসা প্রয়োজন। বিশেষ করে জেনজি যে আমাদের যে জেনারেশন, এই জেনজি জেনারেশনকে জাতীয় রাজনীতিতে সামনের দিকে এগিয়ে আসা আমি মনে করি। অবশ্যই আমাদের যারা বড়রা আছে, মুরব্বীরা আছে, তাদের সাথে নিয়ে এগিয়ে আসা উচিত। তাদেরকে কখনো অসম্মান করা উচিত না। তাদের পরামর্শ নিয়েই আমি মনে করি যে তাদেরও উচিত আমাদের জেনজি জেনারেশনকে রাজনীতিতে এগিয়ে রাখা। তা আমাদেরকে কখনো ছোট করে দেখা তাদেরও উচিত না। এবং জাতীয় রাজনীতিতে আমার ইনক্লুড হওয়ার ইচ্ছা রয়েছে। আমরা দেখলাম যে আপনারা ছাত্র সংসদ নির্বাচন করছেন, কিন্তু এমনভাবে এটাকে প্রচার করা হচ্ছে যেন আপনারা আসলে সংসদ নির্বাচন করছেন। এখন বিজয়ী হয়েছেন, আসলে কেমন সাড়া পাচ্ছেন? এলাকাবাসীর পক্ষ থেকে অনেক সাড়া পাচ্ছি। অনেকেই ফোন দিচ্ছে প্রতিদিন আমাকে নিয়ে। এলাকার বিভিন্ন গণমাধ্যমে নিউজ হয়েছে, বিভিন্ন গ্রুপগুলোতে পোস্ট হয়েছে, অনেকেই আমাকে নিয়ে পার্সোনালি পোস্ট দিয়েছে। এই আমার এলাকাবাসী আমার এই বিজয়ে অত্যন্ত উচ্ছ্বসিত, এবং তারা আমাকে বারবার মানে তাদের সাথে দেখা করার জন্য বলতেছে। আমি এখনো সময় পাচ্ছি না, যেতে পারতেছি না। কাজের স্পেস পাওয়ার যে জায়গাটা আশঙ্কা আছে কিনা? আমার কাছে মনে হয় না এখন আর এই রকম অবস্থা রয়েছে। আর বিশেষ করে আমাদের প্যানেল, তো পুরো প্যানেল আমরা জয়লাভ করতে পারিনি। আমাদের ভিপি রয়েছে বাইরের, আরও 4 জন সদস্য রয়েছে বাইরের। তো আমি বলি যেহেতু আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়েছি, এই ক্ষেত্রে আমাদের কার্যক্রমে যদি আমাদেরকে তারা স্পেস না দেয়, শিক্ষার্থীরা যেখানে আমাদের স্পেস দিয়েছে তারা স্পেস না দিলে আমি মনে করি এখানে তারা পার পাবে না অবশ্যই শিক্ষার্থীদের রোশনাল থেকে। আর আমাদের মাননীয় উপাচার্য মহোদয়, উনি অত্যন্ত ভালো মানুষ। উনি আমাদের এই বিজয়কে সাদরে গ্রহণ করেছেন। আমি মনে করি যে উনি আমাদের সমস্ত কাজে আমাদের পাশে থাকবেন। এবং আপনারা যে দেখে থাকবেন নির্বাচন কমিশনের কয়েকজন শিক্ষক পদত্যাগ করলেও আমাদের নির্বাচন কমিশনার সহ আরও আমাদের প্রক্টর স্যার, এলআই স্যার, ইনারা পদত্যাগ করেননি, এবং ইনারা আমাদেরকে নির্বাচন ফলাফল হাতে দিয়ে সেই জায়গা থেকে আমাদেরকে সফলতার ঘোষণা নিয়ে যেতে দিয়েছেন। তো আমি মনে করি যে জাতীয়তাবাদী ফোরামের শিক্ষক সংখ্যা বেশি থাকলেও তারাও আমাদের পাশে থাকবে, এবং তারা আমাদেরকে সাদরে গ্রহণ করে স্পেস দিয়ে আমাদের কাজের সুযোগ তৈরি করে দেবে ইনশাল্লাহ। মিরনের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হোসনি মোবারক, তার যে দায়িত্ব, সে দায়িত্বের মধ্য থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের যা সংস্কার, সে সংস্কার তিনি করবেন। দর্শক, আবারও আগামী কোনো পর্বে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।